ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু মানে এটা দিয়ে আসলে যেটা বোঝায় n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে সাজানোর উপায়। তো আমরা যেটা করব ওই যে ফ্যাক্টোরিয়ালটা আছে সেই ফ্যাক্টোরিয়ালের একটা ডেফিনিট কেস নিয়ে আলোচনা করব। তাহলে ডেফিনিট কেসটা ঠিক কিরকম হবে খেয়াল করো। আমি যদি বলি এবিসি তিনটা অক্ষর, সেই তিনটা অক্ষর থেকে তিনটা অক্ষর নিয়েই তুমি কতভাবে সাজাতে পারবা সেটা অবশ্যই হবে 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, সেটা তোমরা সবাই পারো, তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো কখনো যদি এরকম একটা কেস অ্যারাইজ হয় যে তোমার কাছে হয়তো 10টা জিনিস আছে বা 5টা জিনিস আছে, 5টা থেকে 5টাই সাজাইতে হবে তোমাকে, কিন্তু ওই 10টার জিনিসের মধ্যে এমন হতে পারে যে 2টা জিনিস এক রকমের, 3টা আরেক রকমের, মানে ওই 2টা জিনিস সেম বা আবার 3টা জিনিস সেম, মানে একই জিনিস যদি রিপিটেড থাকে, হ্যাঁ সেম জিনিস থাকে, তাহলে তুমি সেই সেম জিনিসটাকে কিভাবে ডিল করবা পারমুটেশনের ক্ষেত্রে সেটা নিয়ে আজকের আলোচনা এই গুরুত্বপূর্ণ সূত্রে। দেখো একটু খেয়াল করো, আমরা এ বি সি এইটাকে বললাম যে এবিসি তিনটা থেকে তিনটা নিয়ে সাজাতে পারি 3 ফ্যাক্টোরিয়াল করে। এখন আমি যদি একটা বি কে এ বানায় ফেলি তাহলে এ এ সি অর্থাৎ দুইটা এ আর একটা সি অর্থাৎ একই জিনিস আছে দুইবার। তো এখন এই তিনটা থেকে তিনটা নিয়ে আমি কতভাবে সাজাতে পারি সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। তো সেটা এখন আমরা জানি না, সেটা আমরা দেখি কিভাবে বের করা যায়। মনে করো যে এ বি সি থেকে 3 ফ্যাক্টোরিয়াল যেগুলো হয় সেগুলো আমরা লিখতে চাই, তাহলে কিরকম করে লিখতে পারি? একটা হচ্ছে এবিসি একটা বিন্যাস, এসিবি একটা বিন্যাস, বিএসি একটা বিন্যাস, তারপর বিসিএ, সিএবি, সিবিএ। তো আমরা এখানে দেখলাম 1 2 3 4 5 6, এখানে 6টা বিন্যাস আছে। আমরা জানি 3 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 6, তাহলে 6টা বিন্যাসই হবে। এবার আমরা এএসি দিয়ে বিন্যাসগুলো করব। তো যেহেতু এবিসি এএসি হয়ে গেছে, তাহলে আমাদের কিন্তু আবার নতুন করে বিন্যাস করার দরকার নেই। জাস্ট এই এবিসি এই পুরোটাকে কপি করে বসাই দিব, জাস্ট বি কে এ বানায় ফেলবো, এরকম আর কি। যেই যেই জায়গায় বি আছে সেগুলো এ হয়ে যাবে। দেখো এবিসি ছিল, আমি লিখছি এএসি, মানে বিটাকে এ বানায় ফেলছি এবং কমলা কালার দিয়ে হচ্ছে আমি ডিনোট করে দিছি যেন তুমি বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এসিবি কে বানাইছি এসিএ, আবার বিএসি কে বি ছিল এখানে এ দিয়ে দিছি, তো দেখো ওরকম এ দিয়ে দিছি। তো তোমরা এই সবগুলো দেখলে তোমরা এই জিনিসটা যেটা ফিল করতে পারবা সেটা হচ্ছে যে এখন কিন্তু 6টা আলাদা আলাদা বিন্যাস এখানে নাই। 6টা আলাদা আলাদা বিন্যাস এখানে নাই। কিভাবে 6টা আলাদা আলাদা বিন্যাস নাই আমি যদি একটু তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে তুমি যদি এই জায়গাটায় খেয়াল করো, এই যে এএসি, এই এএসি আর এই এএসি কিন্তু সেম, তাই না? এই দুইটা বিন্যাস সেম, জাস্ট এইখানে কমলা আগে কমলা পরে, তো এটা জাস্ট আমি রং দেওয়ার কারণে এরকম হয়েছে, কিন্তু এই এএসি আর এএসি কিন্তু সেম। তার মানে এই দুইটা বিন্যাস আসলে কিন্তু একটাই বিন্যাস। আবার এই এসিএ এবং এই এসিএ এই দুইটা বিন্যাসও কিন্তু আসলে একটা বিন্যাস। আবার সিএ সিএ এই দুইটা কিন্তু একটা বিন্যাস। তার মানে একটা জিনিস আমরা এখান থেকে প্রত্যক্ষ করতে পারলাম যে তিনটা থেকে তিনটা নিয়ে সাজানোর ক্ষেত্রে মানে n সংখ্যক জিনিস থাকবে, সেখান থেকে n সংখ্যক জিনিস নিয়ে সাজাবো, অর্থাৎ যতগুলো থাকবে ততগুলোই সাজাবো, কিন্তু সেগুলোর মধ্যে যদি কোনো কিছু কমন থাকে, মানে একই জিনিস দুইবার তিনবার থাকে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা কিভাবে ডিল করতে পারি ঠিক এইভাবে। দেখো তিনটা জিনিস ছিল, তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস যখন সেম হয়ে যায় তখন দুইটা করে বিন্যাস একটা বিন্যাসে পরিণত হয়। কি বললাম? তিনটা জিনিস থেকে যখন দুইটা জিনিস একই প্রকারের হয়ে যায় বা সেম হয়ে যায় তখন সেই দুইটা করে বিন্যাস একটা করে বিন্যাসে পরিণত হয়। তাহলে দুইটা করে বিন্যাস না বলে আমরা এটাকে বলতে পারি 2 ফ্যাক্টোরিয়ালটা করে বিন্যাস। হ্যাঁ, যেহেতু আমরা n ফ্যাক্টোরিয়াল ওই n ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করতেছি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল করে বিন্যাস, 2 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস কয়টা বিন্যাসে পরিণত হয়? একটা বিন্যাসে। আমরা এখন ঐকিক নিয়মে যাব। তাহলে আমি যদি বলি একটা বিন্যাস কয়টা বিন্যাসে পরিণত হবে, সেটা হবে 1/2 ফ্যাক্টোরিয়ালটি। তাহলে এবার দেখো আমাদের কাছে কিন্তু আসলে ছিল 3 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস, তাই তো? আমরা 3 ফ্যাক্টোরিয়ালের জন্য জানতে চাই, কারণ এবিসি এর জন্য আমরা আশা করছিলাম আমরা 3 ফ্যাক্টোরিয়াল পাবো, কিন্তু যদিও 3 ফ্যাক্টোরিয়াল পাই নাই। তাহলে আমরা যদি এখন দেখি যে 3 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস আসলে কয়টা বিন্যাসে পরিণত হয়, 3 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস পরিণত হয় 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল টি বিন্যাসে। তার মানে আমি এই যে জিনিসটা তোমাদের বুঝাতে চাইতেছি সেটা হচ্ছে যে কোনো বিন্যাসের মধ্যে আমি সবগুলো নিয়ে সাজাবো, এটা একটা ব্যাপার, এবং সেই সাজানোর ক্ষেত্রে যদি এরকম হয় একই জিনিস সেম জিনিস দুইবার তিনবার আসতেছে, তাহলে সেটাকে কি করব? সেটাকে সিম্পলি নিচে ভাগ দিয়ে দিব, আর কিছুই না। এ দুইটা ছিল এজন্য আমরা 2 ফ্যাক্টোরিয়ালকে নিচে ভাগ দিয়ে দিছি,
তাহলে এটার সূত্রটা আসলে কি? তো গুরুত্বপূর্ণ সূত্রটা হচ্ছে এরকম, n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক জিনিস একই, q সংখ্যক জিনিস একই এবং r সংখ্যক জিনিস একই হলে n সংখ্যক জিনিসের সবগুলোকে নিয়ে বিন্যাস হবে এই যে এটা। বিন্যাস ইজ ইকাল টু হবে n ফ্যাক্টোরিয়াল, ওই যে আমরা দেখছিলাম 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু এখানে p সংখ্যক জিনিস একই ছিল 2 ফ্যাক্টোরিয়াল দিছি, আর কিছু ছিল না। কিন্তু তোমার কাছে যদি একাধিক জিনিস থাকে যেমন এ এ বি বি সি সি ডি ই এফ এরকম, তখন ওইগুলোর ক্ষেত্রে তখন তোমার এই পি কিউ আর বা আরও আসবে। তো এখানে বিন্যাস কত হবে? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তো তোমরা এই গুরুত্বপূর্ণ সূত্রটা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা সেটা একটু কমেন্টে জানাও। এর পরবর্তীতে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। তো আমাদের প্রথম অঙ্ক, তো এটা সংখ্যা গঠনের প্রবলেমের মধ্যেই পড়ে, তারপরে এই প্রবলেমটা আসলে এখানে দেখাই নাই যেহেতু তোমাদের সূত্রটা শিখাই নাই, এই জন্য এই প্রবলেমটা আমি এখানে রাখছি। খেয়াল করো যে 130,355 অঙ্কগুলির একটিকেও পুনরাবৃত্তি না করে 100,000 মানে 1 লাখের চেয়ে বড় কতগুলো সংখ্যা গঠন করা যায়। আবারও বলি, এই সংখ্যাটা এই তোমাদের যেহেতু সংখ্যা গঠনের আমি শিখাইছি এবং এটাও শিখাইছি, সেহেতু এটা তোমাদের পারা উচিত। অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা এটার উত্তর কত, খুব দ্রুত। যারা যারা পারবা তারা খুব দ্রুত কমেন্টে জানাও, আমরা পরবর্তীতে যাচ্ছি। তো আমরা যেটা করব, আমরা যদি একটু লক্ষ্য করি 1 লাখের মধ্যে ডিজিট কয়টা আছে দেখো তো। 1 লাখের মধ্যে ডিজিট আছে 3টা শূন্য 2টা 5, অর্থাৎ 5টা আর একটা 6টা, আর এখানে আছে 130,355। হ্যাঁ, এখানেও কিন্তু 6টা ডিজিট আছে। তোমরা যদি লক্ষ্য করো এইখানেও 6টা ডিজিট আছে। তাহলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, আমরা 1000-এর চেয়ে বড় সংখ্যা যখন বানাবো তখন একটু যদি খেয়াল করো, প্রথমে যদি 1ও রাখি কোনো সমস্যা নাই, প্রথমে 3 রাখলেও কোনো রকমের প্রবলেম নাই। তো আমরা এইখানে যে জিনিসটা দেখতে পারতেছি, এই প্রথমে 130,355 এর ক্ষেত্রে মোট অঙ্ক কিন্তু আমাদের কাছে আছে 6টা এবং আমাদের কাছে 3 আছে 2টা। খেয়াল করো 5 আছে কয়টা? 5ও আছে 2টা এবং আমাদের ঘর আছে হচ্ছে 6টা, যেহেতু আমরা 1000-এর চেয়ে বড় অঙ্কগুলো বানাবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 6টা ডিজিটকে নিয়েই কাজ করতে হবে। 6টা আছে, 6টার থেকে 6টাই নিতে হবে। তাহলে 6টা থেকে 6টা আমরা যেটা করতে পারি, 6টা থেকে 6টা নিতে পারি কত ভাবে? 6টা থেকে 6টা নিতে পারি 6 ফ্যাক্টোরিয়াল ভাবে। তো আমরা 6টা থেকে 6টা নিতে পারি 6 ফ্যাক্টোরিয়াল ভাবে। এরপরে দেখো আমি নিচে কিন্তু আবার ভাগ দিয়ে দিছি 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল করে, তাই তো? তার মানে 3 আছে হচ্ছে 2টা, এই জন্য আমি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিছি। 5 আছে 2টা, সেম জিনিস, ওইটাকেও আমি 2 ফ্যাক্টোরিয়াল ভাগ দিছি, 180। এখন তুমি আমাকে বলো এই 180টা সংখ্যাই কি 1 লাখের চেয়ে বড় হবে? অবশ্যই না। তুমি যদি একটু খেয়াল করো সেখানে একটা শূন্য পাবা। এমন অনেক সংখ্যা থাকবে যেই সংখ্যার সামনে শূন্য বসে যাবে, সেই সংখ্যাগুলো হয়ে যাবে 5 ডিজিটের এবং সেগুলো কখনোই 1 লাখের চেয়ে বড় হবে না। তো আমরা যেটা করব, আমরা শূন্যটাকে সামনে বসালাম, বসায় যে জিনিসটা করলাম, ওই যে 5টা ঘর আছে সেই 5টা ঘর নিয়ে চিন্তা করতেছি। শূন্য যখন আমি সামনে ফিক্স করে দিছি, আমার কাছে অক্ষর আছেই 5টা। খেয়াল করো আমার কাছে অক্ষর আছেই 5টা, তখন আমার কাছে মোট অঙ্ক হবে 5টা এবং আমার কাছে তখন 3ও থাকবে 2টা, 5ও থাকবে 2টা। তার মানে সিম্পলি হবে এরকম, উপরে 5 ফ্যাক্টোরিয়াল এবং যেইগুলো সেম, 2টা 3 সেম, 2টা 5 সেম, সেগুলোকে ভাগ দিয়ে দিব 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু এই 30টা সংখ্যা এই 180টার মধ্যে ইনক্লুডেড হবে না, তাহলে মোট সংখ্যা হবে 180 মাইনাস 30 ইজ ইকাল টু 150টি। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। আমরা পরবর্তী ইয়েতে চলে যাই। তো আমাদের পরবর্তী অঙ্ক 2 নাম্বার অঙ্ক। আচ্ছা, তো এটা একটা পপুলার অঙ্ক, অনেকবারই দেখা যায় যে বিভিন্ন বোর্ডে আসে। তো দেখাও যে রাজশাহী শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যার 4 গুণ। দেখো একটা জিনিস তোমাকে আমি প্রথমেই বলে দিছি যে এই অঙ্কগুলোর বেসমেন্ট কিন্তু এক জায়গায়। বেসমেন্টটা কোন জায়গায়? সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আমরা কিন্তু n p r বা এই টাইপ নিয়ে কাজ করতেছি না, যদিও এই টাইপটা আমরা লাস্টে একটা অঙ্ক হয়তো পেতে পারি। ব্যাপারটা হচ্ছে যে তুমি n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে সাজাবা, সেইখানে তোমাকে কোনো কিছু যদি রিপিট পাও সেটাকে জাস্ট ভাগ করে দিবা, এই আর কিছুই না। তো আমরা জাস্ট এইটার একটা ডেফিনিট কেস নিয়ে কাজ করতেছি। ঠিক সেই জায়গায় এই যে এখানে কিন্তু বলছে অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যা। এটার মানে কি? এটার মানে তোমার রাজশাহীতে যতগুলো অক্ষর আছে সবগুলোকে নিয়েই তোমাকে বিন্যাস বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি। দেখো রাজশাহী আমি লিখছি, কোন কোন জায়গায় আমি কমলা দিছি, কোন জায়গায় গ্রিন দিছি, 2টা এ কে কমলা দিয়ে আমি ডিনোট করছি। তাহলে মোট অক্ষর হচ্ছে 8টা রাজশাহীতে
এইচ আছে দুইটা, খেয়াল করো এইচ দুইটা, এ আছে কয়টা, এ আছে দুইটা। তাহলে আবার বরিশালে যদি আমি একটু অ্যানালাইজ করি, বরিশালে হচ্ছে মোট অক্ষর আছে 7টা, এ আছে দুইটা, আর তো কিছু নাই। তাহলে এবার রাজশাহীর বিন্যাস কত হবে? সিম্পলি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আর বরিশালের বিন্যাস হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। উপরে তাকাও, উপরে বলছে রাজশাহী শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যার 4 গুণ। তার মানে রাজশাহীর বিন্যাস সংখ্যা অবশ্যই বরিশালের বিন্যাস সংখ্যার চেয়ে বড়, তাই তো? তাহলে রাজশাহীর বিন্যাস কত হবে? দেখো 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো আমরা যেটা করব এখান থেকে খেয়াল করো, আমরা কিন্তু একটা জিনিস জানি, আমরা যদি বলি 6 ফ্যাক্টোরিয়াল তাহলে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ওই সংখ্যাটাকে বের করে আনলে পরের সংখ্যার ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি। তো এটাকে রোল আপ বলে। তাহলে আমরা 8 কে বের করে আনছি, 7 ফ্যাক্টোরিয়াল লিখছি, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল নিচেই ছিল। এবার দেখো বরিশালের বিন্যাস ছিল 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো আমরা যেটা করতে পারি, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল কে বরিশালের বিন্যাস সরাসরি লিখে দিতে পারি। তাহলে আর 8 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে হবে 4, হ্যাঁ, 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 2। তো এগুলো তোমরা বুঝো, 2 দিয়ে আটকে কাটলে 4 হয়, এগুলো আসলে শেখানোর কিছু নাই। তো 4 ইন্টু বরিশালের বিন্যাস, এই তো। তো আর কিছুই না, ওটা তো প্রমাণ হয়ে গেছে। আমরা 3 নাম্বার অঙ্কে চলে যাই। তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা যে ভাইয়া বুঝতে পারতেছি, এবং ক্লাসটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় তা বের করো, এবং কতগুলিতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তো এটাও একটা খুব পপুলার অঙ্ক, দেখবা তোমাদের অনেকের বইয়ে, বেশিরভাগ বইয়ে এই অঙ্কটা অবশ্যই আছে, এবং এটা বিভিন্ন জায়গায় আসছে। তাহলে আমরা আবারও চলে যাই আমাদের কি যেভাবে আমরা অ্যানালাইসিস করি। দেখো এম আছে দুইটা, এ আছে দুইটা, কমলা কালার, টি আছে দুইটা, মোট অক্ষর 11টা, এম আছে হচ্ছে দুইটি, এ আছে দুইটি, টি আছে কয়টা? দুইটা। তাহলে বিন্যাস অবশ্যই হবে 11 ফ্যাক্টোরিয়াল, এবং যেগুলো সেম আছে সেগুলো নিচে ভাগ চলে যাবে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে বিন্যাস হলো 49896000। তো এরপরে আমরা এখানে বলছে কত প্রকারে সাজানো যায় তা বের করো। তার মানে অলরেডি একটা অ্যান্সার আমরা বের করে ফেলছি। পরবর্তীতে আমাদের জিজ্ঞেস করছে এদের কতগুলিতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তাহলে ব্যাপারটা বুঝো, কতগুলিতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। মানে আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে যে এই স্বরবর্ণ যেগুলো আছে, দেখো স্বরবর্ণ আছে কয়টা? 4টা, এ ই আই, ই আই। তো স্বরবর্ণ একত্রে থাকা মানে কি? মানে হচ্ছে স্বরবর্ণগুলো হচ্ছে এক সাথে থাকবে, এবং সেগুলো হচ্ছে তুমি যত রকমের বিন্যাসই করো না কেন, মনে করো একবার আমি স্বরবর্ণটাকে মাঝখানে রাখলাম, একবার শেষে রাখলাম, একবার সামনে রাখলাম, যেখানেই থাকুক না কেন স্বরবর্ণগুলো সবগুলো একসাথে থাকবে। তাহলে আমরা এটা অনেকভাবে করতে পারি। যেটা করতে পারি, এই স্বরবর্ণগুলোকে হয়তো একটা বাটির মধ্যে আটকায় রাখলাম, আমরা আটকায় রেখে এরপরে আমরা কাজ করলাম, বা স্বরবর্ণগুলোকে আমরা সুপার গ্লু লাগাই দিলাম, বা হচ্ছে ফেভিকল লাগাই দিলাম, তো যেন ওরা ছোটাছুটি না করতে পারে। মানে 4টাকে একসাথে বন্দি করে ফেলবো, যেহেতু বলছে 4টা একত্রে থাকবে, তাই তো? তাহলে আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে স্বরবর্ণ যদি 4টা একত্রে থাকে, তাহলে তাদেরকে হচ্ছে এই যে ফেভিকল দিয়ে আটকে একটি অক্ষর বিবেচনা করা যায়। তো এটা অবশ্যই মাথায় রাখবা। তো ফেভিকল দিয়ে আটকাও বা সুপার গ্লু দিয়ে আটকাও, সেটা তোমার নিজের ব্যাপার। তুমি চাইলে বস্তার ভিতরেও ভরতে পারো স্বরবর্ণগুলোকে। তাহলে স্বরবর্ণ আছে 4টা, এবং একটা জিনিস দেখো, এই 4টা স্বরবর্ণকে তুমি যদি ওই একটা বাটির ভিতরেও বড় বা একটা বস্তার ভিতরেও ভরে আটকায় রাখো, তাদের নিজেদের মধ্যে কিন্তু একটা বিন্যাস অবশ্যই হবে। যেমন এই যে দুইটা এ, এই দুইটা এ একবার একটা এ আগে আসতে পারে, একটা এ পরে আসতে পারে, ই আগে আসতে পারে, আই আগে আসতে পারে, হ্যাঁ। মানে এ ই ই আই, এটা কিন্তু আই ই এ এ বা এ ই আই আই, এইভাবেও কিন্তু বিন্যাস হতে পারে। তার মানে তাদের নিজেদের মধ্যেও একটা বিন্যাস আছে। তো ওই বিন্যাসটা আমি কিন্তু আলাদাভাবে বের করে রাখছি এখানে। দেখো তাদের নিজেদের মধ্যে বিন্যাস কত? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু, এই দেখো আমি এখানে কিন্তু লিখে রাখছি যে স্বরবর্ণ আছে এ ই আই এই 4টি, এবং তাদের নিজেদের মধ্যে বিন্যাস হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু 4টা ছিল, 4 ফ্যাক্টোরিয়াল দুইটা সেম ছিল, এজন্য আমরা ডিভাইডেড করে দিছি 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 12। আচ্ছা, তো স্বরবর্ণ 4টি একত্রে থাকলে এটা তো আমরা বললামই যে এটা এইভাবে করা যায়। তাহলে আমরা যদি একটু বিবেচনা করি, আমাদের মোট অক্ষর কয়টা আছে খেয়াল করো। মোট অক্ষর ছিল 11টা। তো এখন যখন আমি ফেভিকল দিয়ে আটকায় দিলাম, তখন মোট অক্ষর কয়টা হয়? মোট অক্ষর হয় 8টা। কিভাবে দেখো, প্রথমে 11টা ছিল, 11টা থেকে আমি 4টা বিয়োগ দিলাম, ওই 4টা অক্ষর, কিন্তু ওই 4টা অক্ষরকে একসাথে করার পর ওই 4টা অক্ষর তো একটা অক্ষরের মতো আচরণ করতেছে। তার মানে আমার 4 আমি যেটা বিয়োগ দিছিলাম সেটা আসলে বিয়োগ দেওয়া উচিত হয় না, আমার বিয়োগ দেওয়া উচিত ছিল 3।
এই জন্য আমি যেটা করছি 11 মাইনাস 4 প্লাস 1 আবার প্লাস 1 করছি। চাইলে আমি একবারই 11 মাইনাস 3 করতে পারতাম, কারণ আমি যখন চারটা অক্ষরকে একত্রে একসাথে করব সেই চারটা অক্ষর তো একটা অক্ষরের মতো আচরণ করবে, তার মানে আমার আসলে 3 বিয়োগ 10 ছিল, তো ওইটাই আমি একটু ডিটেলসে লিখছি 11 মাইনাস 4 প্লাস 1 ইজ ইকাল টু 80। তো আগের কেসে আমাদের অক্ষর ছিল 11টা, কিন্তু এখন আমাদের কাছে অক্ষর আছে হচ্ছে 8টা। তো এই 8টা অক্ষরের বিন্যাস যদি আমরা চিন্তা করি, 8টা অক্ষরের বিন্যাস কিন্তু হবে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। দেখো আগেরবার কিন্তু 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে 3টা 2 ফ্যাক্টোরিয়াল ছিল, কিন্তু এখন কিন্তু 2টা 2 ফ্যাক্টোরিয়াল। কেন? কারণ ওই যে তুমি যখন স্বরবর্ণগুলোকে আলাদা করে ফেলছো, সেই স্বরবর্ণের মধ্যে কিন্তু অলরেডি 2টা এ ইনক্লুডেড হয়ে গেছে এবং তাদেরকে তুমি অলরেডি সুপার গ্লু মেরে একটা অক্ষর বিবেচনা করতেছো। তো ওই 2 ফ্যাক্টোরিয়াল তো এখানে আসার কথা না, যেহেতু 8টার মধ্যে ওইগুলো চলে গেছে, এবং বিন্যাস তখন হবে কত? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, সেটা হচ্ছে 10080। তাহলে আমাদের বিন্যাস হচ্ছে এতগুলা, কিন্তু আমাদের বলছে এদের কতগুলোতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। তাহলে একটু চিন্তা করো, এই বিন্যাস আর উপরেও তো আমরা একটা বিন্যাস পাইছি, যেটা কত? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু 12। তাহলে অবশ্যই সেই উপরেরটার সাথে এইটা গুণ হবে, কারণ ওইটার সাথে এটা কিন্তু রিলেটেড, তাই না? একটার উপর আরেকটা নির্ভর করতেছে। এই জন্যই আমরা প্রথমে একবারে প্রথম ক্লাসে যেটা শিখছিলাম প্রথম পর্বে, গণনার গুণন বিধি। তো এই গণনার গুণন বিধি অনুসারে এই 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল এই বিন্যাসটা আর স্বরবর্ণের নিজেদের মধ্যে যে বিন্যাস আছে সেই বিন্যাসটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেলে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট বিন্যাস হবে 120960। আচ্ছা, তো এইখানে আমরা তোমাদের উদ্দেশ্যে আরেকটা আমি প্রশ্ন করতে চাই, সেটার উত্তর আমি অবশ্যই ইতে চাচ্ছি, কমেন্ট বক্সে চাচ্ছি। সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় এটা তোমরা বের করছো, কতগুলিতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে সেইটাও তুমি বের করছো। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে তুমি কতভাবে সাজাতে পারো যেন এই যে স্বরবর্ণগুলো আছে স্বরবর্ণগুলো একটাও একত্রে থাকবে না, মানে এরকম কতগুলো বিন্যাস আছে যে বিন্যাসগুলোর মধ্যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। প্রশ্ন হতে পারে এইভাবে, স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না, স্বরবর্ণগুলো পৃথক থাকবে, বা স্বরবর্ণগুলো পৃথক পৃথক থাকবে। এই কথার পেচ বুঝতে হবে। তাহলে একত্রে থাকবে না কত ভাবে, এটা অবশ্যই এখনই কমেন্টে জানাবা। তোমাদের কমেন্ট পেয়ে এরপর আমরা পরবর্তীতে যাব। স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, বা স্বরবর্ণগুলো কি থাকবে না? পাশাপাশি থাকবে না, বা আমরা বলতে পারি স্বরবর্ণগুলো পৃথক পৃথক থাকবে। তো এটার উত্তরটা আমরা কমেন্টে আশা করতেছি। আমি এখন কমেন্ট চেক করব যে আমরা স্বরবর্ণগুলো একত্রে রেখে মোট বিন্যাস পেয়েছি 120960। আমরা চাচ্ছি স্বরবর্ণগুলো একত্রে থাকবে না সেটার মোট বিন্যাস বের করতে। এটার বিন্যাসটা কত হবে? আমরা কমেন্টে চলে যাচ্ছি। তো জান্নাতুল মহিমা ও কি করছে? এক বাদ দিছে, যে 120960 থেকে এক বাদ দিছে যে এইগুলোতে একত্রে থাকবে না। আচ্ছা যাক, এটা হয় নাই, এক বাদ দিলে হবে না। আমরা একটু দেখি। এই তো প্রীতম ভৌমিক, ওকে অনেক অনেক ধন্যবাদ। ও যেটা করছে সবাই একটু খেয়াল করো, ওর কমেন্টটা আমি একটু ইতে রাখলাম কতক্ষণের জন্য। আমরা লাইভে ওর কমেন্টটা হচ্ছে শো করাইতেছি, তোমরা সবাই একটু ওর কমেন্ট একটু খেয়াল করো। ও যেটা করছে 4989600 টোটাল বিন্যাসটা থেকে ও স্বরবর্ণগুলো একত্রে থাকবে যে বিন্যাসটা আছে সেই বিন্যাসটাকে বাদ দিয়ে দিছে। তো এটার মানে কি? তুমি এমন বিন্যাসগুলো পাইছো যেই বিন্যাসে স্বরবর্ণগুলো একত্রে থাকবে এবং টোটাল বিন্যাস তোমার কাছে আছে। তাহলে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না এটা তুমি কিভাবে বের করবা? এটা অবশ্যই তুমি তোমার টোটাল যতগুলো আছে সেইখান থেকে স্বরবর্ণগুলো একত্রে থাকে যতগুলোতে সেগুলো বিয়োগ দিয়ে দিবা অবশ্যই, এবং বিয়োগ দেওয়ার পরেই কিন্তু তুমি এমন বিন্যাসগুলো পাবা যেই বিন্যাসে আসলে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না এবং স্বরবর্ণগুলো পাশাপাশিও থাকবে না, বা স্বরবর্ণগুলো পৃথক থাকবে। তাহলে ধন্যবাদ প্রীতম সঠিক অ্যান্সারের জন্য। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 48686640, এবং ও হচ্ছে যে এটাকে এইভাবে প্রকাশ করছে। যাই হোক, তাহলে আমরা এখন পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি, পরবর্তী আমাদের যে স্লাইডটাতে আছে সেটাতে। আচ্ছা, আর আমরা একটু কমেন্টগুলো পড়ি, দেখি আমাদের সাথে কে কে আছে। আমাদের সাথে হচ্ছে সাইমা আছে আমাদের সাথে, এরপর হচ্ছে আমাদের সাথে হচ্ছে নুসরাত জাহান আছে, এবং আমাদের সাথে আমরা আগেই দেখছি আমাদের সাথে আছে হচ্ছে জান্নাতুল মহিমা। তাহলে আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। আমরা আবার আমাদের ক্লাসের হচ্ছে ব্যাক করতেছি, এবং আমাদের ক্লাসের এখন হচ্ছে পরবর্তী পার্ট।
এবং 4 নাম্বার অঙ্ক। আচ্ছা, তো আমরা এখন যেটা করব 4 নাম্বার অঙ্কটা করব, সবাই খুব মনোযোগী থাকতে হবে। পোস্টেজ শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় যেন স্বরবর্ণগুলি জোড় স্থান দখল করে। আচ্ছা, তো এটার জন্য চিন্তা করা যায় কিভাবে। আমরা দেখব পোস্টেজে কতগুলি লেটার আছে। তো আমরা দেখলাম পোস্টেজ মোট অক্ষর 7টা, স্বরবর্ণ আছে দেখো ও এ ই 3টা, ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, ব্যঞ্জন বর্ণ আছে 4টা। তো আমরা ও এ ই কে সবুজ দিয়ে ইয়ে করে দিছি যেন তোমরা চিহ্নিত করে দিছি, তোমরা বুঝতে পারো। ব্যঞ্জন বর্ণ আছে 4টা। তাহলে এবার আমরা আবার একটু লক্ষ্য করি, স্বরবর্ণগুলোকে জোড় স্থান দখল করে কত প্রকারে সাজানো যায়। এখানে কিন্তু বলে নাই কয়টা অক্ষর নিতে হবে। তাহলে তোমার বুঝেই নিতে হবে যে না, তোমার সবগুলোকে নিয়েই তোমাকে সাজাতে হবে। তোমার কাছে মোট অক্ষর আছে কয়টা, 7টা। তাহলে তুমি যেটা, তোমার যেটা করা উচিত, তোমার 7টা ঘর আঁকা উচিত অবশ্যই। হ্যাঁ, যে তোমার এখানে 7টা ঘর থাকবে। তো 7টা ঘরের মধ্যে জোড় স্থান কোনগুলা দেখো, এই যে 2 নাম্বারটা, 4 নাম্বারটা এবং 6 নাম্বারটা, 2 4 6, এটা হচ্ছে জোড় অবস্থান। তো খেয়াল করো জোড় অবস্থান কয়টা আছে, জোড় স্থান আছে কিন্তু 3টা, তাই তো। আচ্ছা, তো স্বরবর্ণগুলি জোড় স্থান দখল করবে। তোমার কাছে স্বরবর্ণ কয়টা আছে খেয়াল করো, তোমার কাছে স্বরবর্ণও আছে 3টা, জোড় স্থানও আছে 3টা, তাহলে কোনো সমস্যা নাই। বিজোড় স্থান কয়টা আছে, বিজোড় স্থান আছে কয়টা, 4টা। তাহলে তুমি, তোমাকে যেহেতু বলছে যে স্বরবর্ণগুলি জোড় স্থান দখল করবে, তাহলে তুমি আসলে সেটাই করো। তুমি স্বরবর্ণগুলো এখান থেকে নাও, 3টা স্বরবর্ণ নিয়ে 3টা জোড় স্থানে বসাও। তাহলে 3টা স্বরবর্ণ থেকে 3টা স্বরবর্ণ নেওয়া যায় কত উপায়ে, 3 ফ্যাক্টোরিয়াল উপায়। হ্যাঁ, 3টি স্বরবর্ণকে 3টি জোড় স্থানে বসানো যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়। এরপর আমরা কি করলাম, বাকি 4টা ঘরে 4টা ব্যঞ্জন বর্ণকে 4টা বিজোড় স্থানে বসানো যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়। শেষ। তাহলে আমাদের মোট বিন্যাস কত হবে, 3 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে 6 এবং 4 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে 24। তাহলে মোট বিন্যাস হবে 144। কেন গুণ হলো, কারণ গণনের গুণন বিধি, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন ল অফ গণনার আর কি। হ্যাঁ, তো এই কাউন্টিং এর যে গণনার গুণন বিধি আছে সেটা অনুযায়ী আমরা কি করছি, এটাকে গুণ করে দিছি, কারণ একটা আরেকটার উপর নির্ভরশীল ছিল। তুমি ওই 3টা স্বরবর্ণকে 3টা জোড় স্থানে বসানোর পরেই কিন্তু তোমার কাছে 4টা ঘর খালি ছিল, যে 4টাকে তুমি ব্যঞ্জন বর্ণ দিয়ে পূরণ করবা। তো ওই ব্যঞ্জন বর্ণকে বসানোর যে ঘটনাটা, সেটা আগের ঘটনার উপর নির্ভর করতেছে। এই জন্য আমরা এই গণনার গুণন বিধি অনুসারে একটার সাথে আরেকটা গুণ করে দিছি। তো আশা করি তোমরা একেবারে প্রথম ক্লাস যদি করে থাকো তাহলে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবা। তাহলে আমরা এখন পরের ইয়েতে চলে যাই, আমাদের 5 নম্বরে। আচ্ছা, এটা হচ্ছে 4 ছিল, ওটা হয়তো আবার 4 এসে পড়ছে, যাই হোক। তো এটা হয়তো 5 নাম্বার হবে, আমি বলে 4 দিয়ে লিখছি। যাই হোক, তো পারমুটেশন শব্দটির আমাদের এই যে অঙ্কটা, একটু আমরা এই অঙ্কটা একটু লক্ষ্য করি। পারমুটেশন শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়। খেয়াল করো, পারমুটেশন শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায় যেন স্বরবর্ণটি সর্বদা মধ্যস্থান দখল করে। তো এইটাকে আমরা কিভাবে করব দেখি। তোমরা যদি কেউ আগে করতে পারো অবশ্যই কমেন্ট উত্তরটা জানাও, এরপরে আমরা অবশ্যই দেখাবো। আমরা দেখাচ্ছি যে পারমুটেশন আমরা লিখলাম, এখানে মোট অক্ষর আছে 12টা। খেয়াল করে দেখো, স্বরবর্ণ আছে এ ই আই ও ইউ, দেখো সব রকমের স্বরবর্ণই এখানে আছে, তার মানে 5টা স্বরবর্ণ আছে। আচ্ছা, ব্যঞ্জন বর্ণ কটা আছে, ব্যঞ্জন বর্ণ আছে পি আর এম টি টি এন এস। তো ব্যঞ্জন বর্ণ আছে এখানে 7টা। আচ্ছা, তো আবার দেখো আমি লিখছি ভিন্ন ব্যঞ্জন বর্ণ, কারণ ওই ব্যঞ্জন বর্ণের মধ্যে 2টা টি ছিল এবং ভিন্ন ব্যঞ্জন বর্ণ আছে আসলে কয়টা, 6টা, পি আর এম টি এন এস। তো এই প্রবলেমটাতে একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে আমরা আগের যতগুলো প্রবলেম করছি সব প্রবলেমে আমরা যতগুলো অক্ষর ছিল সবগুলোকেই নিছি, নিয়ে এরপরে কাজ করছি। কিন্তু এখানে তোমাকে এক্সাক্ট ভাবে বলে দিচ্ছে যে স্বরবর্ণ একটা নিতে হবে, ব্যঞ্জন বর্ণ 2টা নিতে হবে, নিয়ে তুমি কত ভাবে সাজাতে পারো। তার মানে তুমি যখন এখন সাজাবা, তোমার কিন্তু আসলে ওই সাজানোটা হবে জাস্ট 3টা অক্ষর নিয়েই, তার মানে তোমার বাক্স হবে জাস্ট 3টা। ওকে, তাহলে আমরা যেহেতু প্রবলেম গুলো সেগমেন্ট মেথডে সমাধান করে আসতেছি আগে থেকেই, তাহলে এটা তোমার বুঝতে হবে আমি কিন্তু ওই সেগমেন্ট করে বাক্স করে করে সমাধান করি। তাহলে এই বাক্স কিন্তু তোমার 3টা হবে, এই পারমুটেশন যে 12টা, এই জন্য তোমার 12টা বাক্স হবে এরকম না, বাক্স 3টা হবে। তাহলে বাক্স যদি 3টা হয়, টি আছে দেখো 2টা, ওইটা আমরা আবার লিখছি এখানে। বাক্স যদি 3টা হয়, সেই 3টার মাঝখানেরটাতে কি হবে, একটা স্বরবর্ণ হবে, 3টার মাঝখানেরটাতে একটা স্বরবর্ণ হবে।
তো এবার আমরা স্বরবর্ণের কাছে চলে যাই। স্বরবর্ণ কোথায় আছে দেখি। স্বরবর্ণ আছে এ ই আই ও ইউ, 5টা স্বরবর্ণ আছে। তো 5টা থেকে তুমি তো একটা চুজ করে এখানে মাঝখানেরটায় বসাবা, তাই না? এমন তো না যে তুমি যখন মাঝখানের এখানে বসাবা 5টা থেকে তুমি 5টাই নিবা, 5টা নিয়ে তো বসাতে পারবা না। হ্যাঁ, 5টা থেকে কয়টা নিতে হবে? একটা নিতে হবে। এই জন্য এখানে কত 5p1, 5টি স্বরবর্ণ থেকে একটি স্বরবর্ণ নেওয়া যায় কত উপায়ে? 5p1 উপায়। সেটা আমরা মাঝখানে বসাবো সেই স্বরবর্ণটাকে নিয়ে। তো আমরা বসালাম মাঝখানে। তো এরপরে দেখো আমরা মাঝখানে বসানোর পর আমার দুই সাইডে দুইটা ঘর কিন্তু খালি থাকে, সেখানে আমার কাকে বসাতে হবে? অবশ্যই ব্যঞ্জন বর্ণকে বসাতে হবে সেখানে আমাকে। ওকে, তো সেইখানে আমরা ব্যঞ্জন বর্ণ বসাতে পারি কত ভাবে খেয়াল করো। সেখানে আমরা ব্যঞ্জন বর্ণ বসাতে পারি 6p2 উপায়ে। কত উপায়ে? 6p2 উপায়ে। তো এইখানে অনেকে যে ভুলটা করে, সেখানে ব্যঞ্জন বর্ণ বসাতে পারি এটা বলে উপরে যে কাজটা করে সেটা হচ্ছে যে দেখো 6p2 এর মান যদি আমরা একটু চিন্তা করি, যে 6p2 এর মান কত? 6p2 এর মান হচ্ছে 30। তো তোমরা অনেকেই এই কাজটা করবা হয়তো, যে ব্যঞ্জন বর্ণ আছে বা ওই ব্যঞ্জন বর্ণের হিসাবটা যখন করবা তখন হয়তো যেই কাজটা করো যে 7 ফ্যাক্টোরিয়াল দিবা, নিচে দিবা হচ্ছে কত ফ্যাক্টোরিয়াল? 2 ফ্যাক্টোরিয়াল। তো ওইটা যদি দাও তখন দেখবা ধারের কাছেও নাই অ্যান্সার। 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল তখন 2520 এরকম আসবে। আর 6p2 এর মান কত? 30। মানে এমন অ্যান্সার আসবে, তোমার আশেপাশের বন্ধুর সাথে ম্যাথ মিলাতে গেলেও দেখবা যে মাথা গরম হয়ে গেছে, যে কি অঙ্ক করলাম, মিলে তো না। তো এই জন্য আমি যেটা বলি সবসময় এই ব্যাপারগুলো বুঝে বুঝে আসলে করতে হয়। আমরা আগের বার যখন নিছি যে 10টা জিনিস ছিল, 10টা জিনিস থেকে 10টা জিনিসই নিছি, সেইখানে কিছু জিনিস রিপিট ছিল, সেইগুলোকে আমরা ভাগ দিয়ে দিছি, তাই তো? এখন তোমরা একটু খেয়াল করো, ব্যঞ্জন বর্ণ যে 7টা আছে, 7টা থেকে কি 7টাই আমি নিব এই দুইটা স্থানে বসানোর জন্য? না, অবশ্যই আমি এই 7টা নিয়ে তো কাজ করতেছি না। এটা তো সেই ক্যাটাগরির মধ্যে পড়েই না যে আমি 7টা থেকে 7টাই চুজ করলাম, তখন আমি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম। তো এই বেসিক ব্যাপারটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। তাহলে আমরা কিন্তু 7টা থেকে 7টা নিতেছি না, আমরা কয়টা নিতেছি? 2টা। তো অনেকে আরেকটা ভুল করে, সেটা কি? এই 6p2 লেখে না, লেখে 7p2। কত লেখে? 7p2। এখন 7p2 যদি তুমি করো, 7p2 এর অ্যান্সার কত আসবে? 7p2 আসবে 42। ওইটা একটু কাছাকাছি আসে, 30 42। হ্যাঁ, না মিললেও তখন একটু মনে সান্ত্বনা থাকে, যাক মিলে নাই, কাছাকাছি আছে। তারপর অঙ্ক তো ভুলই হবে তোমার। হ্যাঁ, তো অঙ্ক যদি ভুল হয়, দেখো 7p2 তুমি কেন নিতে পারবা না? খেয়াল করে দেখো তো, ওইখানে বলা হয়েছে দেখো একটি স্বরবর্ণ এবং দুইটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায় যেন স্বরবর্ণটি সর্বদা মধ্যস্থান দখল করে। তো তুমি ব্যঞ্জন বর্ণ নিয়ে সাজাবা আর ই নিয়ে সাজাবা। তো এইখানে যে ব্যাপারটা হবে, তুমি যদি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে দুইটা টিকে কাউন্ট করো যখন, তখন কি হইতে পারে? এরকম হতে পারে যে একটা এখানে প্রথমটাও টি, পরেরটাও টি, এবং মাঝখানে যেটা হবে মাঝখানেরটা হয়ে গেল হয়তো তুমি একটা ব্যঞ্জন স্বরবর্ণ নিলা ই, তো টি ই টি এই টাইপের। হ্যাঁ, তো তোমাকে যেটা করতে হবে ইউনিক যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, কারণ এই প্রবলেম গুলাতে কিন্তু দেখো প্রবলেম গুলার ভাষাটা দেখো, যে পার্মুটেশন শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ দুইটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়। এখানে কিন্তু তুমি যদি চিন্তা করো, তোমার কিন্তু বলে নাই যে না তোমার ইউনিকই লাগবে। হ্যাঁ, তোমার ইউনিকই লাগবে সেটা কিন্তু তোমাকে বলে নাই ওইভাবে। তো সেই হিসেবে কিন্তু 7p2 একটা রাইট অ্যান্সার হওয়ার কথা। কিন্তু এই প্রবলেম গুলোকে এমন ভাবেই তারা বর্ণনা করে যেন হচ্ছে যে তোমার ভিন্ন, তার মানে এই ভিন্ন ব্যঞ্জন বর্ণের যে কনসেপ্টটা, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে পরীক্ষার হলে। যে না, আমাকে যখন এই টাইপের কোশ্চেন দিবে যে এত বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ দুইটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়, স্বরবর্ণটা যেন মাঝখানে থাকে, তখন আমি চিন্তাই করব এরকম যেন আমার দুই পাশে অবশ্যই দুইটা ভিন্ন ব্যঞ্জন বর্ণ থাকে, দুইটা যেন সেম ব্যঞ্জন বর্ণ না হয়। তাহলে দুইটা ভিন্ন ব্যঞ্জন বর্ণ হতে গেলে আমাকে ব্যঞ্জন বর্ণ যেখান থেকে চুজ করতে হবে সেইখানেই ভিন্ন থাকতে হবে। এজন্য আমি আগে থেকে ভিন্ন বের করে নিয়ে আসছি, সেটা হচ্ছে PRMTNS 6টা, সেখান থেকে 6p2। আচ্ছা, অনেক বকবক করলাম, তাহলে এইটাকে এখন কি করা যায়? এই তো এখন কিন্তু একটা কাহিনী আছে, তুমি যদি এখন এই 6p2 5p1 এগুলো গুণ করে দাও, যোগ করে দাও আন্দাগুন্ডি, তাহলে কিন্তু হবে না। এই জায়গাটা তোমার একটু বুঝতে হবে। তার মানে এখনো কিন্তু কাজ শেষ হয় নাই। তাহলে এই যে দুইটা টি আমি করলাম, দুইটা টিকে আমি কাউন্টিং এ আনলাম না, হিসাবে আনলাম না, তো এটা কিন্তু আমার ঠিক হইতেছে না। তো এখন আমরা কি করব? এই প্রবলেমটা এই জন্যই চুজ করা। দেখো
না হলে হচ্ছে পরীক্ষার হলে গোজামিল লাগায় ফেলবা এই প্রবলেমটা সলভ করতে গিয়ে, এবং এটা পরীক্ষার হলে আসবে, আমি বারবার বলতেছি। তাহলে এটা একটু দেখো 6p2, এখন আমরা আরেকটা জিনিস করছি, 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল করছি। এবার একটু চিন্তা করো তো আমরা এই কাজটা কেন করলাম। 6p2 এর মধ্যে দেখো এখানে কিন্তু আমরা এখন যে দুইটা ব্যঞ্জন বর্ণকে আলাদা করলাম, সেই দুইটা ব্যঞ্জন বর্ণ থেকে তুমি যদি দুইটাই নাও, খেয়াল করো, মানে আমরা আরেকটা কেস চিন্তা করতেছি। কোন কেস? আরো একটা কেস আমরা চিন্তা করতেছি। সেই কেসের মধ্যে যে দুইটা ব্যঞ্জন বর্ণ আছে, মনে করো যে আমরা যেই কেসটা চিন্তা করতেছি সেই কেসটা হচ্ছে এরকম যে সামনে টি, পিছনেও টি, মাঝখানে একটা ইয়ে বসতে পারে। হ্যাঁ, মাঝখানে একটা যে কোনো স্বরবর্ণ আমরা বসালাম, ধরো ও বসালাম, টি ও টি, এই যে কেসটা, তো এই কেসটা আসলে কতভাবে হতে পারে, তো এই জিনিসটাই আমরা চিন্তা করতেছি। তো এটা আসলে কতভাবে হতে পারে, দেখো ব্যঞ্জন বর্ণ মধ্যে সেম বর্ণ ছিল দুইটা, দুইটা টি, তাহলে দুইটা টি ছিল, সেখান থেকে দুইটাই নিছি আমরা, দুইটা থেকে দুইটা নিয়ে বসাবো, যেহেতু আমার কাছে ঘর আছে দুইটা, এবং ওই দুইটার মধ্যে দুইটাই আবার সেম, তাহলে কি করব, দুইটা থেকে দুইটা নিছি, ওই দুইটা যে সেম সেটাকেও আবার ভাগ দিয়ে দিছি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল অবশ্যই হবে 1। এবং আমি দেখো মোট বিন্যাস লিখছি 30 প্লাস 1 ইন্টু 5 ইজিক্যাল টু 155। তো এই জায়গায় আবার যেন তোমাদের গোজামেল না লাগে, দেখো ওই যে 6p2 আর ওই 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এর সাথে এর কিন্তু ওই একটা ঘটনার উপরে আরেকটা ঘটনা যে নির্ভরশীল এরকম কিন্তু না। একটু দেখো, ওই 6p2 30 আর 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 1 ওই দুটাকে আমরা যোগ করছি। কেন যোগ করছি? গণনার যোজন বিধি অনুসারে। গণনার যোজন বিধিতে এক ঘটনার উপরে পরবর্তী ঘটনা কিন্তু নির্ভর করে না। দেখো এই যে 6p2, আমি যে দুইটা ঘরে দুইটা সংখ্যা বসালাম, যে কোনো দুইটা যে কোনো দুইটা অক্ষর আমি বসালাম 6p2 এর ক্ষেত্রে, সেইখানে কিন্তু সেটার উপর কিন্তু আমার ওইটা ওই 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল নির্ভর করতেছে না। কিন্তু 6p2 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এই পুরাটা কিন্তু ওই 5p1 এর উপর নির্ভর করতেছে। কারণ ওই 5p মাঝখানের ঘরে স্বরবর্ণ বসানোর পরেই কিন্তু তুমি বাকি দুই ঘর নিয়ে কাজ করতে পারতেছো, এবং বাকি দুই ঘরের কাজটা তোমার ওই মাঝখানের স্বরবর্ণটা বসানোর উপর কিন্তু নির্ভর করতেছে। তার মানে তুমি গণনার যোজন বিধি অনুসারে ওই 6p2 আর 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল যে দুটা নির্ভর করতেছে না সেই দুটাকে যোগ করছো, এবং বাকি যেটা আছে সেটার সাথে গুণ করে দিছো। তাহলে 30 প্লাস 1 ইন্টু 5 ইজ ইকাল টু 155। তো এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু অবশ্যই কমেন্টে জানাও। এটা একটু ক্রিটিক্যাল প্রবলেম ছিল, তো এটা যদি বুঝতে না পারো আমি আবারও বুঝাবো, তোমরা বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, বা কোন জায়গাটা বুঝে নাও সেটাও কমেন্টে জানাও। তোমাদের কমেন্টে আমি চেক করতেছি, এরপরে আমরা একটু ডিসকাশন করব, দেখি। আচ্ছা 155, হ্যাঁ, তো আশা করি অনেকেই ভালো বুঝতে পারছো। যেমন হচ্ছে তুরান ঘোষ দ্বীপ আসছে আমাদের সাথে, ও হয়তো পরে জয়েন করছে, ও 155 অ্যান্সার দিছে, ওকে অনেক অনেক ধন্যবাদ। তো ও হয়তো আগে অ্যান্সারটা দিয়ে দিছে, 9:49 দিছে। এরপরে হচ্ছে আমার প্রীতম ভৌমিক, ও হচ্ছে 9:48 দিছে, 155। হ্যাঁ, ওরা সঠিক উত্তর দিছে, ওদেরকে ধন্যবাদ। তো ব্যাপারটা যদি ক্লিয়ার থাকে তোমাদের কাছে তাহলে খুবই ভালো। হুম। আচ্ছা যাই হোক, আচ্ছা হালকা হালকা বুঝছো, হ্যাঁ হালকা হালকা বুঝলে এবার ভিডিওটা আবার একটু করবা, ভিডিওটা আবার একটু দেখবা। আর যদি এক্সাক্ট এমন কোথাও কনফিউশন থাকে যে না এইটা এরকম কেনই হইলো, হ্যাঁ এটারে যোগ করলেন বা ওইটারে গুণ করলেন, ব্যাপারটা বুঝলাম না, তাহলে আমি বুঝাতে পারি, কোনো সমস্যা নাই। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, এগুলো বোঝার জন্য আমি যেটা বলছিলাম যে আমি প্রথম ক্লাসে এই জন্য একবারে বেসিক জায়গাটা আসলে ক্লিয়ার রাখছি। একবারে প্রথম পর্বে আমরা দেখাইছি গণনার গণন বিধি, গণনার যোজন বিধি, হ্যাঁ সেই জিনিসটা আমরা হচ্ছে প্রথম ক্লাসে দেখাইছি, এবং সেইখানে পার্থক্যটাও বুঝাইছে। তো অবশ্যই অবশ্যই সেই ক্লাসটা যদি তুমি ভালো মতো না বুঝতে পারো তাহলে কিন্তু আজকের এই অঙ্কটাতে এসে তোমার খুব বেশি সমস্যা হয়ে যাবে। আমি আবারও বলতেছি, এই টাইপের অঙ্ক পরীক্ষার হলে দেয়, তাহলে দেখো এই একটা অঙ্কে তোমার কত টাইপের হ্যাঁ ভুল করা যেত। হ্যাঁ লিখবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখন একটু কমেন্ট পড়ি, কে কিরকম বুঝলা, আজকের ক্লাস কিরকম লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাও। আমরা দেখি কে কি কমেন্ট করে বা কিরকম বুঝতে পারতেছো, আমরা ক্লাসটা আরো কিভাবে ভালো করতে পারি, কি অবশ্যই বিষয় এটা একটু কমেন্ট করতে পারো। বিশেষ করে
আজকের ক্লাসটা কিরকম বুঝলা, বা তোমাদের কনসেপ্ট কি ঠিকঠাক মতো ক্লিয়ার আছে কিনা, বা আমি ক্লাস ঠিকঠাক মতো বুঝাতে পারতেছি কিনা, সেটা একটু কমেন্টে জানাও যে না ভাইয়া ক্লাস আজকের ক্লাসটা ভালো ছিল, বা বুঝতে পারছি, বা এই জায়গা বুঝতে পারি নাই। এটা কমেন্টে জানাও, আমরা কমেন্ট গুলো পড়ে আজকের ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা জান্নাতুল মহিমা, তোমাকে ধন্যবাদ। এরপর আমাদের সাথে আছে হচ্ছে আরিয়ান জামান। জি ভাই বুঝছি। আচ্ছা ধন্যবাদ তোমাকে। তো আমরা আজকে ক্লাসটা শেষ করব। প্রায় 55 মিনিটের মতো আমরা হয়ে গেছে, আমরা ক্লাসে আছি। তো বেশি ক্লাস নিলে আবার তোমরা বোর ফিল করতে পারো। তো আমরা যেটা করব, আমরা একটু কমেন্ট করি যে আজকে ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা, এটা আমরা একটু কমেন্ট করব অবশ্যই। আচ্ছা প্রীতম ভৌমিক, ধন্যবাদ তোমাকে, যেহেতু ভালো লাগছে। আমরা পরবর্তীতে চলে যাব। আমরা তাহলে আহ আজকের মতো আজকের ক্লাসটা এই জায়গায় শেষ করতেছি, এবং অবশ্যই অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আবারও চতুর্থ পর্বে, এবং আমরা অবশ্যই নোটিশটা জানাই দিব। এবং দেখো আমি কিন্তু কোনো হোমওয়ার্ক দিই নাই। কেন দিই নাই? কারণ হচ্ছে যে তোমরা কিন্তু হোমওয়ার্ক করো না বা সেলফ স্টাডি করো না, এই জন্য আর আমি দিই নাই, কষ্ট করে বানায় লাভ নেই। তো আমরা আবার তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার চতুর্থ পর্বে। আসসালামু আলাইকুম। তো আজকের মতো বিদায়।